সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। করি তুই আপন আপন, হারালে যা ছিল আপন। করি তুই আপন আপন, হারালে যা ছিল আপন। এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন, এবার তোর ভরা আপন। বিলিয়ে দে তুই যারে তারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। চারদিকে এত অস্থিরতা, এত অশান্তি, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময়টা সব সময় মন শান্তি খোঁজে। আর এই সময়টা আমাদের গান সাজিয়ে বসা এই কারণেই যে মনকে সব থেকে বেশি শান্তি দিতে পারে গান। আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাকে, তার নামটির সঙ্গে তার গান মিলেমিশে একাকার, মধুরা ভট্টাচার্য। স্বাগত জানাই। কি অসাধারণ একটি গান দিয়ে শুরু করলে, মনটা না সত্যি কোথাও একটা হারিয়ে গেল স্টুডিওর ভেতরে থেকেও। গানের কথাটি এমন, মানে অতুল প্রসাদ সেনের গান। হ্যাঁ, অতুল প্রসাদের গান শুধু নয়, সেই গান তুমি কণ্ঠে এমনভাবে ধারণ করেছো এবং এমনভাবে গাইলে যে মনে হলো কি আশপাশটা পুরো একেবারে কোথাও বন্ধ হয়ে আমরা নিজেদের মধ্যে নিজেকে খুঁজে পেলাম। আর তোমার সঙ্গে যারা আজ স্টুডিওতে এসেছেন তাদেরকেও আমরা ফর্মালি স্বাগত জানাবো। এসেছেন সুবীর চক্রবর্তী তবলা এবং পারকাশনে, অক্টোপ্যাডে, আর এসেছেন কিবোর্ডে পার্থ চক্রবর্তী। দুজনকে স্বাগত জানাই। মধুরাকে তো আগেই স্বাগত জানিয়েছি। মধুরা, তোমার গান অনেক দিন ধরে শুনছি, অনেক ছোট থেকে আজ অবধি। মধুরা, বড় মধুর তোমার আওয়াজ। তোমার বড় হয়ে ওঠা এবং গানকে সঙ্গে পাওয়া কিভাবে? এই গানটি দিয়ে শুরু করার আরেকটি কারণ এই সূত্রেই আর কি, মায়ের কাছ থেকে আমার শুরু গানের হাতে খড়ি, এবং মাও রেডিওর ভিআই আর্টিস্ট অতুল প্রসাদ সেন, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানে। আচ্ছা। তো ওনার কাছ থেকে ছোটোবেলা থেকে এইসব গানই শুনে শুনে বড় হয়েছি, এবং এছাড়া রবীন্দ্রসঙ্গীত এবং আরও যত ট্র্যাডিশনাল গান আছে। তো সেদিক থেকে প্রথম গুরু মা, এবং তারপরে আরও অনেক গুণীজনের সান্নিধ্যে আসি বিভিন্ন সূত্রে। যেহেতু মিউজিক নিয়ে পড়াশুনো, গ্র্যাজুয়েশন MA দুটোই, তো সেই সূত্রে অনেকের কাছে শিখি। এখন শিখছি শ্রী সন্দীপ নাগ, ওনার কাছে ক্লাসিক্যাল ভয়েস ট্রেনিং দুটোই। ছোটবেলা থেকে মায়ের কাছে তুমি অতুল প্রসাদ, রজনীকান্ত সেন এবং DL রায় একসঙ্গে, যাদের নামগুলো তিনটি নাম আসে, এবং তার পাশাপাশি অবশ্যই রবীন্দ্রনাথ এবং নজরুল, সবার গান নিয়ে তুমি বড় হলে। মানে সরগম শিক্ষাটাও কি ওইভাবেই, মানে গানের মধ্যে দিয়ে, নাকি সরগম শিক্ষা আগে তারপরে গান?
সেটা ওভাবে ভেবে দেখিনি আসলে। যবে থেকে মোটামুটি জ্ঞান হয়েছে তবে থেকে শুনছি তো গানের মধ্যেই বেড়ে ওঠা। সেক্ষেত্রে মানে আলাদা করে সরগম শিক্ষা তো শুনতে শুনতে ওই একদম সুরের ব্যাপারটা তো শুনতে শুনতে এবং কিছুটা তো ভগবানের কৃপায় ভেতর থেকেই থাকে। তারপরে মায়ের কাছ থেকে সবটাই পরপর এবং আরও অনেকের গুণীজনের সান্নিধ্যে তাদের কথাও একটু একটু করে শুনবো আজকে। এই অনুষ্ঠানে এত সুন্দর একটি অনুষ্ঠান এবং অনুষ্ঠানের ভাবনা চিন্তাটা এত সুন্দর, কিন্তু কোনো একজনের কথা বলে মানে করা যাবে না। হয়তো অনেকের কথা মানে এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু কত সময় কতজনের কাছ থেকে শিখে যাওয়া, কাদের কথা মাথায় আসে। গান শুনলাম, গানের সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলো একটা বিরতির পর আসছি। বিরতির আগে যে গানটি শুনছিলাম মধুরা, সেই গানটির সঙ্গে আমাদের না অনেকের ছোটোবেলা জড়িয়ে আছে। মানে ডাবল রেকর্ড বেরিয়েছিল মিরাজে গজল, শুনে না একটা ভেতরে কীরকম তোলপাড় হয়ে গিয়েছিল। মানে গজল সেভাবে শোনার অভ্যেসটা তার আগে ছিল না। প্রথম যখন রেকর্ডটি বাড়িতে আসে তখন তুমি তো বোধহয় জন্মাওনি নাকি জানি না আমি, কিন্তু আমাদের অনেকের ছোটোবেলার সঙ্গে জড়িয়ে থাকা এই গান। আর সুবীর আর পার্থকে স্পেশালি থ্যাঙ্কস, মানে এত সুন্দর সঙ্গ দেওয়াটা, সেটা না হলে পুরো গানটা কমপ্লিট হয় না। তো এই যে গজলের প্রতি ভালোবাসা, তুমি এই গজলটি পার্টিকুলারলি শোনালে, সেটা তুমি কোন বয়সে শুনেছো এবং কিভাবে এই গানের প্রতি ভালোবাসাটা কিভাবে জন্মানো? আমাদের
কাছে যেভাবে এই গানটা এসেছে তার থেকে অনেক পরে তোমাদের কাছে এসেছে। গজলের প্রতি ভালোবাসা অনেক দিনেরই, মানে গজল শুনতে ভীষণ ভালো লাগে এবং গাইতে চেষ্টা করে করে মানে হয়তো সবসময় সবার সামনে গাইতে সাহস পেতাম না, আস্তে আস্তে নিজে একটু তৈরি হতে হতে তারপরে গজল গাওয়ার চেষ্টা করি আর কি। কারণ উচ্চারণটা একটা বিশাল বড় ব্যাপার। গজল অ্যাকচুয়ালি প্রথম শিখেছিলাম স্বপ্না দে, স্বপ্না আন্টির কাছে কয়েক বছর শিখেছিলাম গজল ভজন। তখন আকাশবাণীতেও অডিশন দিয়ে আকাশবাণীর বিহাই হয়েছিলাম আর কি এই স্ট্রিমে। তো তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন শুনতে ভালো লাগে গজল। আর উচ্চারণের কথা যেটা বললে, কিছুদিন শ্রীজাতদার কাছে ক্লাস করেছি উর্দু উচ্চারণের, তো তারও তো বিশাল জ্ঞান এই বিষয়ে। গালিবনামা নিয়ে একটা বিরাট কর্মকাণ্ড চলছে রীতিমতো। হ্যাঁ, সেটা একটা অসাধারণ কাজ। মায়ের কাছে গান শেখার কথাটা একটু আগেই বলেছো, তার পরবর্তীতে তুমি কাকে কাকে গুরু হিসেবে পেলে একটু এবার তাদের কথা বলো। তার পরবর্তীতে একদম শুরুর দিকে কয়েক বছর শিখেছিলাম শ্রী নীতিশ দত্ত রায়। তারপরে কিছুদিন শুভমিতাদির কাছে গিয়েছিলাম, কিন্তু দূরত্বটা অনেকটা হয়ে গেছিলো যাওয়া আসার জন্য, খুব বেশি দিন করতে পারিনি। তারপরে আস্তে আস্তে মিউজিক নিয়ে পড়াশোনার জন্য ইউনিভার্সিটির মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অনেকের কাছেই তখন ক্লাস করেছি। এখন সন্দীপদার কাছে আছি, মানে শ্রী সন্দীপ নাগ, ওনার কাছে। আচ্ছা, এই যে মিউজিক নিয়ে পড়াশুনোর বিষয় হিসেবে আমরা নানাবিধ সাবজেক্ট বেছে থাকি। হ্যাঁ, মানে বিজ্ঞান হোক, আর্টস হোক, আর্টসের অন্যান্য সাবজেক্ট, ইতিহাস, ভূগোল ইত্যাদি। ম্যাথমেটিক্স নিয়ে প্রচুর লোক পড়াশুনো করে, কিন্তু গানকেই পড়াশুনোর বিষয় এবং গানকেই সারা জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া, এই ভাবনাটা কিভাবে এলো? সেটা ইচ্ছে ছিল আর কি, মানে যদি ভেবেছিলাম যে যদি মিউজিক নিয়ে পড়াশোনা করতে পারি তাহলে আরও অনেক ধরনের গান শিখতে পারবো, আরও বেশি করে জানতে পারবো নানা বিষয়কে, মিউজিকের নানা ক্ষেত্রকে আর কি। তো আর অন্য কোনো বিষয়ের দিকে কি বলবো, মানে সময়টা দিতে হবে না, যতটা সময় থাকবে সেটা গানের সাথেই থাকবে, সেটার জন্যই। মানে এই ডিসিশনটা নেওয়াটা এটাও একটা বিরাট ব্যাপার। সেখানে বোধহয় পরিবারের পরিবারের পুরোপুরি, কারণ কখনোই কোনো চাপ ছিল না যে এটা নিয়েই করতে হবে, ওটা নিয়েই পড়তে হবে, এবং সেটাই আমি যেটা চেয়েছি সেটাই, মানে সবসময় মা বাবা সাপোর্ট পেয়েছি আর কি। আচ্ছা, এই যে মিউজিক নিয়ে পড়াশোনার কথা ভাবলে এবং সেখানে জয়েন করলে, সাবজেক্টটা কি? মানে মিউজিক তো একটা বিশাল সাবজেক্ট। হ্যাঁ, মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট আছে মিউজিকের, তো আমার বিষয় ছিল বাংলা গান, এবং বাংলা গানের ভেতরে সব রকম গানই ছিল আর কি। তো প্রথমে তুমি অতুল প্রসাদের গান দিয়ে শুরু করেছো, এরপরে তুমি গজল শোনালে, এবার কি শোনাবে বলো? এবার নিজের একটা গান একটু ছোট্ট করে শোনাই। तकदीर के पन्ने पलटे ना तू कुछ तो लिख जा मौला, तुझे कहाँ कहाँ मैं तलाश करूं, तुझे कहाँ कहाँ मैं तलाश करूं, मेरे यार में दिख जा मौला, तकदीर के पन्ने पलटे ना तू कुछ तो लिख जा मौला, तकदीर के पन्ने पलटे ना तू कुछ तो लिख जा मौला। शिका भी तेरे दर से लेके जाऊं मैं, दर्द दुनिया भी तेरे दर पे देके जाऊं मैं, तू ही मेरा हाकिम यारा, आँख में जो से यारा, तू ही मेरा हाकिम यारा, आँख में जो से यारा, रोशनी छुप जाऊं मैं, तकदीर के पन्ने
একেবারে অন্য এক ধারার একটা পরিচ্ছন্নভাবে ছাপ রয়েছে। হ্যাঁ একেবারে, এবং আমার গাওয়া প্রথম কাওয়ালি খুবই ভয় ছিল কিভাবে গাইবো, এবং সেটিও এমন কারোর সাথে, অপর্ণা সেনের সিনেমায়, এবং দেবজ্যোতি মিশ্রের সুর, গানটি শ্রীজাতদারই লেখা, তো আরশিনগর সিনেমার। তো অসাধারণ, মানে গানটা যখন প্রথম শুনেছিলাম না তখন একটা চমক লেগেছিল, কিন্তু মানে তোমাকে যেভাবে পাই অন্যান্য গানে তার থেকে এখানে ভয়েস থ্রোয়িংটা একদম আলাদা। মানে আমিও সেটা কখনো ভাবিনি যে কোনোদিন কাওয়ালি গাইতে হতে পারে, এবং সেটার জন্য আমাকে যে ভাবা হয়েছে সেটার জন্য একটু অন্যরকম কালার অ্যাড করার জন্যই ভাবা হয়েছে নিশ্চয়ই। তো এই যে তুমি ছবিতে গান গাওয়া শুরু করলে, সেটা কি এই গান দিয়েই নাকি এর আগে? এই গানটা তো 2015, হ্যাঁ 2015-16 গান গাওয়া শুরু করেছি ছবিতে 2008-এ। আচ্ছা। এবং মানে প্লেব্যাক শুরু করেছি 2005-এ আর কি, সিরিয়ালের মধ্যে দিয়ে। প্লেব্যাক সিঙ্গিং বা যে সিরিয়ালের তুমি গান বলছো, সেগুলো আবার গাওয়াটা একদম অন্য রকম একটা তালিম লাগে, অন্য রকম ভাবনা লাগে। তো সেই যে ভয়েস থ্রোয়িং বা ডিকশন আমরা বলি যেটাকে, সেই শিক্ষাটা কিভাবে এলো, মানে নিজে নিজে নাকি? সত্যি কথা বলতে প্লেব্যাকের শিক্ষা সেভাবে, মানে শিক্ষা নিয়ে প্লেব্যাক শুরু করেছি, মানে প্লেব্যাকের কিভাবে কি করে সেটা জেনে যে প্লেব্যাক শুরু করেছি সেটা নয়। ঈশ্বরের কৃপায়, গুরুদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় প্রথমেই মানে সুযোগটা এসেছিল। শ্রী দেবাংশু সেনগুপ্ত ডিরেক্টর, তিনি এখন আমাদের মাঝে নেই, উনি আমাকে একটি অনুষ্ঠানে শুনেছিলেন, এবং তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো সেখান থেকে তার একটি সিরিয়ালে প্রথম গান প্লেব্যাক করি। দেবজিৎ রায় মিউজিক ডিরেক্টর ছিলেন, তারপর থেকে দেবজিৎদার সাথে অনেক কাজ হয়। সেভাবে দেখতে গেলে কাজ করতে করতে শেখা আর কি, প্রত্যেকের কাছ থেকে শেখা। সেই দ্যাট ওয়ে এরা সবাই তোমার প্রত্যেকে গুরু। হ্যাঁ, আমাদের কাজের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো প্রতিনিয়ত কিছু না কিছু শেখাতে যান। একদম। তুমি একেবারে অন্য ধারার গানে যখন চলে এলে, তখন এই যে ছোটবেলা থেকে যে গানগুলো নিয়ে বড় হলে, তার ছায়া বা তার ছাপ কতটা রয়েছে এইসব গানে? এইসব গানে মানে যখন যে গানটি করছি তখন চেষ্টা করি সেই গানটা সেই গানের মতো করে গাওয়ার, এবং যে গান নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে সেগুলো তো আছেই, সারাক্ষণই থাকবে সঙ্গে আর কি। যখন আসলে না, বাংলা গান নিয়ে তুমি পড়াশুনো করছো, বাংলা গানের বিভিন্ন ধারা নিয়ে তুমি পড়াশুনো করছো, প্রত্যেকটা ধারার গায়কই আলাদা একেবারে। মানে একটার থেকে আরেকটা একেবারে আলাদা না করা গেলেও রবীন্দ্রনাথের গানের ডেলিভারি গায়কই একরকম, অতুল প্রসাদ ডিএল রায়ের গানের গায়কই অন্যরকম, আবার একেবারে পপুলার যে নাম্বারসগুলো সেগুলো আবার একেবারে অন্যরকম। এই যে প্রত্যেকটা ধারায় আলাদা আলাদাভাবে তুমি নিজেকে মেলে ধরো, আলাদা কোনো ভাবনা হয়? মানে বাড়িতে বসে তুমি অন্য সময় কি এগুলোকে নিয়ে ভাবো আলাদা করে? ভাবতে তো হবে অবশ্যই, না হলে তো ওই গানের এক একটি গানের যে এক এক রকম রূপ আছে সেটাকে ধরা বা সেটার কাছাকাছি পৌঁছানোর সেই চেষ্টাটা নিয়ে তো ভাবতে হয়ই আর কি। প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল গানের কথা ভাবোনি, অন্য বিষয় নিয়ে। যাই হোক, এবার কি শোনাবে বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উঠলো যখন, ওনার একটি গান। আচ্ছা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন
হেসে বলে যাও তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও ওই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে, জীবনের এই সংঘাতে, শূন্যতারে ফাঁকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায় কখনো ঝঞ্ঝায় মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীন এই পথে চলেছি কোনো মতে, জানি না ভবিষ্যতে ডাকবে কি আমাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। সুবীর আর পার্থ, ওয়ান্স এগেন হ্যাটস অফ। একেবারে। কি অসাধারণ বাজাচ্ছে। আর এই গানগুলো না ছোট থেকে এমনভাবে মিশে গেছে না আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, যে প্রিলিউড ইন্টারলিউড সবটা নিয়ে কেমন যেন মিশে থাকে। কোথাও একটু এধার থেকে ওধার হলেই না ধরা পড়ে যায়। এই গানগুলো আমার মনে হয় এক্সারসাইজের মতন একেবারেই। মানে তখনকার যা যা গান যাদের গাওয়া, প্রত্যেকের গান শুনেই মানে শুধু শিখেই যেতে হয়, শেষ নেই। মানে এমন একজন মানুষ, কি এক্সপ্রেশন বাংলায় কমার্শিয়াল সিঙ্গিং এর কথা যদি বলা হয় তো একেবারে উঁচু
যে জায়গাটা আসনগুলো একেবারে। তার মধ্যে একজন অবশ্যই। এবং এই গান শুনতে শুনতে বড় হওয়া, নিজের কণ্ঠে ধারণ করা, এটাও একটা বিশাল বড় জার্নি আমার মনে হয়। হ্যাঁ, সেই আসলে গানটা সঙ্গে নিয়ে বড় হওয়া এটাও তো একটা জার্নি। তো একেবারে তো এই যে সঞ্চারীর একটা জায়গা আছে, হ্যাঁ, যেটা এখন মিসিং, এখনকার গানে খুব বেশি পাই না, কখনো কখনো একাত্রা বেরোয়। তো এই যে এদের সাথে তুমি গান বাজনা করছো, তোমাদের কোনো বিশেষ দিনের কোনো বিশেষ মুহূর্তে ঘটনা একটু, বা কোনো গুরুর কাছে বসে কোনো গান শেখা, কোনো বিশেষ দিন কিছু শেয়ার করবে? বিশেষ দিন একটু আগে মনে পড়েছিল, তখন বলা হয়নি। আশাজির যে গান করলাম তখন মনে পড়েছিল। আশাজির সাক্ষাৎ পাওয়া মানে আমার, মানে সেটা সৌভাগ্য হয় আমার আর কি, একটি অনুষ্ঠানে। তো ওনার কাছে ওনার চরণ ছুঁতে পেরেছি আর কি, সেই আশীর্বাদ পেয়েছি, খুব আশীর্বাদ করেছেন আমাকে। তো সেটা একটা খুব বিশেষ মুহূর্ত এখনো পর্যন্ত আমার জীবনে। মানে সরস্বতীর দর্শন পাওয়া একদম একদম আমাদের কাছে তো এরাই একেবারে সরস্বতী। এবারে কি শোনাবে বলো? এবার কি শোনাই? তোমাকে পেলে না বেশি বেশি করে গান শুনতে ইচ্ছে করে, এত মিষ্টি করে তুমি কথাগুলো বলো গানের, মনে হয় কথারাই গান হয়ে যায়। চেষ্টা করি। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা, ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। এই গানটিও এমন একটি গান যেটি না সবার মুখে মুখে ফিরেছে একসময়, এবং এখনও যখন যখন এই গানটা শুনি চোখ বন্ধ করে সেই সময়টাকে ছুঁয়ে ফেলা যায়। এই গানের জন্ম যেভাবে, তোমার কাছে আসা, যে একটু ছোট করে বলবে? এই গানটা একদম হঠাৎ করে, মানে হঠাৎ একদিন প্রিয়দা ফোন করেছেন অনেক বছর আগে, বেশ খানিকটা বছর আগে। তিনি বললেন যে একটু আসতে পারবে এখন, জিৎদার একটা রেকর্ডিং আছে। আমার তখন মানে অবাক হয়ে গেছি, জিৎ গাঙ্গুলির রেকর্ডিং হঠাৎ করে এখন, মানে ওনার সাথে কোনো এর আগে কখনো আলাপ হয়নি, যোগাযোগ হয়নি। তো প্রিয়দাই একটি গান আমার শুনিয়েছিলেন, তখন জিৎদার ভালো লাগে এবং এই ধরনের কোনো আওয়াজ উনি চাইছিলেন এই গানের জন্য। তো তখন আরও ছোট ছিলাম। তুমি মায়ের কাছ থেকে গান পেয়েছো, মানে একেবারে জন্মের সূত্রে। মা যখন তোমার এই গান শুনেছেন তখন তার মুখের অনুভূতি বা কিরকম, কি কিছু বলেছেন? আলাদা করে সেভাবে কখনো ভাবে জিজ্ঞেস করিনি কেমন লেগেছে, কিন্তু সেটা ভেতর থেকে বোঝাই যায় নিশ্চয়ই, ছুঁতে পেরে ফিলটা আর কি। আজকের মধুরা যেখানে দাঁড়িয়ে, সেখানে মায়ের তো অনেকটা ভূমিকা, মায়ের সাথে সাথে অবশ্যই বাবার ভূমিকা, এবং তার সাথে তোমার পরিবারের পরিবার, তোমার একটা বৃহত্তর পরিবার আছে, মানে সঙ্গে যারা আছেন, আজকে সুবীর পার্থ আছে, আরো অনেক মিউজিশিয়ান তোমার সাথে কাজ করেন, যারা বৃহত্তর যে পরিবার, সে সবাইকে নিয়ে যে পথ চলা, সেখানে প্রত্যেক দিনই তো কিছু না কিছু ঘটনার সম্মুখীন হও তোমরা, আমরা হই। তো সেখান থেকে কোনো একটি বিশেষ মুহূর্ত বা কিছু সেরকম মনে পড়ছে?
আছে? বিশেষ মুহূর্ত তো অনেক সময় অনেক হয়, এবং বকুনি খাওয়া বকুনি কারোর কাছে? মানে সেই দিক থেকে দেখতে গেলে একটু আমি এই দিক থেকে আমার ভাগ্য ভালো, একটু মানে গুরুদের কাছে বা টিচারদের কাছে একটু কম বকুনিই খেয়েছি, খুব একটা খাইনি আর কি। মানে সেদিক থেকে একটুখানি বাধ্য স্টুডেন্ট ছিলাম বলে আমি বলতেই চাচ্ছিলাম। আর বৃহত্তর ফ্যামিলি অবশ্যই এত ভালো, মানে এত মানুষের ভালোবাসা পাওয়া, এবং অনেককেই মানে হয়তো বেশিরভাগকে আমি চিনি না, তার এরকম অনেক কাকু, অনেক পিসি, অনেক মাসি, কাকু কাকিমা হয়েছেন আর কি, তাদের আশীর্বাদ ভালোবাসা পাই। এছাড়াও আমার নিজের পরিবার যেহেতু একটু বেড়েছে বিয়ের পরে, যাদের পেয়েছি ওই বাবা মা, এবং তাদের কাছ থেকেও সবসময় শেখা। বাবাও ভীষণ, মানে আমার শ্বশুরমশাই ভীষণ ভালো গান করেন, তো তার কাছ থেকেও যখন যেটা পারি শেখার চেষ্টা করি। আমার হাজবেন্ড তো আছে, জগতেই আছেন মুম্বাইতে। তুমি মুম্বাই যাতায়াত করছো না এখন? প্লিজ ওখানে চলে গিয়ে থেকে যেও না, তাহলে আমাদের খুব দুঃখ হবে। না, আমি যেখানেই থাকি গান নিয়েই তো আছি, চিন্তা নেই সেদিক থেকে। এখানে তো আছি অবশ্যই, অবশ্যই এখানে মানে আসা যাওয়া করো, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। এবার কি শোনাবে বলো? এবার আরেকটি পুরোনো গানে যাই। এক রাধা এক মীরা शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। सगम पदा पदम परे मगा गर सनि परे रे गम गम पम पर पर सनि सरे आ मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी, दोनों हरि प्रेम के प्यासे। अंतर क्या दोनों की तृप्ति में बोलो, अंतर क्या दोनों की तृप्ति में बोलो। एक जीत न मानी, एक हार न मानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह
एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। এই গানের রেশ থাকুক আরও কিছুক্ষণ, আমরা আসছি আবারও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মধুরা, তুমি প্রথম থেকে মায়ের কথা বলছো, কিন্তু মায়ের নামটি আমাদের জানা হয়। হ্যাঁ, বলা হয়নি। মায়ের সঙ্গে বাবার নামটিও অবশ্যই আসে। হ্যাঁ, মায়ের নাম শম্পা ভট্টাচার্য, আচ্ছা, এবং বাবার নাম তুষারকান্তি ভট্টাচার্য। এবং এখন যার কথা বললাম আমার শ্বশুর মশাই, মানে আমার বাবা, শ্রী বুদ্ধদেব মুখোপাধ্যায়, ওনার কাছ থেকেও এখন আমার তালিম শিক্ষা নেওয়া চলছে। উনি কি ধরনের গানের তালিম দেন? উনি মানে কি বলবো, পুরোনো দিনের গান, আধুনিক গান এবং ভক্তিগীতি, মানে ওনার কিছু, মানে ওনার জুড়ি মেরা ভার আর কি, এরকম বলতে পারি, এত ভালো গান। আর আমাদের কাছে হারানো দিনের গান আমি বলতে একদম পছন্দ করি না, কারণ দিনগুলো চলে যায়, কিন্তু গানগুলো আমাদের কাছেই থাকে, হারিয়ে যায় না। সেই হারিয়ে যাওয়া দিনগুলোর গান যখন যখন তিনি শেখান, তখন নিশ্চয়ই তিনি সেই দিনগুলোকেও ছুঁয়ে আসেন। সেরকম কিছু অনুভূতি তোমার সঙ্গে শেয়ার করেন? হ্যাঁ, উনি অনেক কিছু শেয়ার করেন, এবং উনি অ্যাকচুয়ালি সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র, তো এরকম অনেক ঘটনা সাধারণ ভালো লাগে শুনতে। মানে সতীনাথ মুখোপাধ্যায় বা চিন্ময় লাহিড়ীর ছাত্র ছিলেন, সে আরেক ঘরানা। একদম। আমাদের সৌভাগ্য হয়েছিল মন্দিরা দিয়ে এখানে এসেছিলেন। গল্প তো অনেক, কিন্তু গানও তার থেকেও বেশি। তোমাকে বেশি বেশি গান শোনাতে বললেই বোধহয় তুমি বেশি পছন্দ করো, কারণ গান কথা বেশি বলতে ভালোবাসো না বোধহয়। এমনিও একটু কম কথাই বলি, ছোট থেকে বোধহয় কম কথা গান বেশি, এবং দুষ্টুমি মোটেই নয়, এরকম একটা মানুষ। সেটা একটু বেশি শান্ত, মানে এখন মনে করি এতটা শান্ত না হলেও ভালো। খেলাধুলো করতে ছোটবেলায় ওই নিজের মতো করে, মানে খুব যে বেশি একদম দুরন্ত টাইপের দুষ্টু ছিলাম, কিন্তু মানে খুব একদম দুরন্ত ওরকম ছিলাম না। দুষ্টু ছিলে না একদম ছোটবেলায়। আচ্ছা, চলো গানে যাই এবার। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একদিকে তার খুন্তি হাতা হলুদ জিরে নুন, অন্যদিকে হাতছানি দেয় রাহাজানি খুন। একদিকে তার খুন্তি হাতা হলুদ জিরে নুন, অন্যদিকে হাতছানি দেয় রাহাজানি খুন। শ্বশুর বাড়ির চার দেওয়ালে সুখেই ছিল বেশ, ঘর কন্যাকে সঙ্গে নিয়ে সলভ হবে কি কেস। গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সে যে গোয়েন্দা গিন্নি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তুমি যখন ধরো কোনো অনুষ্ঠান করতে যাও, স্টেজ শোজে, তখন কি এই ধরনের গানের রিকোয়েস্ট আসে? হ্যাঁ, এই গানের তো মানে টাইটেল সঙ্গে তো রিকোয়েস্ট আসেই, কিছু সিনেমার গানের গান, সেগুলো তো নিশ্চয়ই রিকোয়েস্ট আসে। সেটা খুবই ভালো লাগে যখন নিজের গানের রিকোয়েস্ট বেশি আসে, তখন সেটা বেশি ভালো লাগে। হচ্ছে একটা সময় সত্যি সত্যি ছিল নতুন গান সেভাবে মানুষের মন ছুঁচ্ছিল না, তখন ওই পুরনোর দিকেই ঝোঁকটা বেশি ছিল। কারণ তারা এত বেশি আধুনিক যে তাদের থেকে বেশি আধুনিক এখনকার গান হয়ে উঠছিল না। কিন্তু এখন আবার সেই ধরনের গান
তৈরি হচ্ছে, নিশ্চয়ই, সেটা আমাদের নিশ্চয়ই। কাছে বড্ড আশার কথা। নিশ্চয়ই, হুম, নিশ্চয়ই, এবং হ্যাঁ। সেই গান মানুষজনের মন ছুঁচ্ছে, তাই জন্যই তারা শুনতে চাইছেন। একেবারে। আমরা না প্রায় শেষের দিকে এসে গেছি, এবার তুমি একেবারে যেতে যেতে কি গান শোনাবে বলো। আচ্ছা। আর যদি কিছু শেয়ার করতে চাও একেবারে শেষ বেলায়, তাহলে সেটুকু শেয়ার করো। শেয়ার বলতে এখানে এসে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত মানে এই ভাবনা নিয়ে যে একটা অনুষ্ঠান করা হচ্ছে যেখানে গুরুদের কথা হচ্ছে, খুবই ভালো। মানে সেই হিসেবে খুব বেশি কিছু কথা বলা হয়নি, কিন্তু গুরুদের কথা আর কি বলবো, গানের ভেতর দিয়ে বলতে হবে, কারণ ওনাদের শিক্ষা দিয়ে তাদের প্রতি মানে তাদের শ্রদ্ধা এবং চরণ ছুঁয়ে যাওয়া। একদম একদম। মধুরার গানে গানে আজ আমাদের আসর শেষ হবে। সুবীরার পার্থকেও অসংখ্য ধন্যবাদ, এলে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আবারও এভাবে জমিয়ে কোনো সময় গান বাজনা করার সুযোগ হবে। খুব ভালো লাগলো, খুব ভালো থেকো। আমারও ভীষণ ভালো লাগলো, ভালো থেকো, আবার এসো। এবং অনেক শুভেচ্ছা এই চ্যানেলকে এবং এই অনুষ্ঠানের জন্য। প্রিয়তম ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কৃষ্ণ